তো হ্যালো প্রিয় স্টুডেন্টস, আমি অপূর্ব সরকার আবারও চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যেটা হচ্ছে ধাতুবিদ্যা অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে। ভৌত বিজ্ঞানের আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়তে চলেছি, সেটার নাম হচ্ছে ধাতুবিদ্যা। প্রত্যেকেই আহ কমেন্টে জানাবে সবাইকে আওয়াজ আসছে কিনা, আওয়াজ পাচ্ছ কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমার আওয়াজ। তো যাই হোক, তো এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে আমাদের প্রায় 6 থেকে 8টে নম্বর মাধ্যমিকে আসে। যারা মাধ্যমিক দেবে 2026-এ, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে এই ধাতুবিদ্যা থেকে। ধাতুবিদ্যায় যে নম্বর থাকে মাধ্যমিকের যে প্রশ্নপত্র, সেখানে 6 থেকে 8 নম্বরের প্রশ্ন থাকে, এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে সেটা আমাদের ভালো করে অবশ্যই বুঝে নিতে হবে, দেখে নিতে হবে, জেনে নিতে হবে। কি কি রয়েছে এই চ্যাপ্টারে, কি কি আছে, কি কি পড়বো সেখানে। অর্থাৎ চ্যাপ্টারের নাম দেখে তোমরা বুঝতে পারছো, ধাতু সম্পর্কে আমাদের পড়তে হবে। কি সম্পর্কে? ধাতু সম্পর্কে। তো ধাতু বিভিন্ন রকম রয়েছে আমাদের পরিবেশে: লোহা, তামা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, দস্তা। এই যে এত রকমের যে উপাদানগুলো, এগুলোকে ধাতু বলা হয়, ঠিক আছে? অর্থাৎ যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে, যারা তড়িতের সুপরিবাহী, যারা তড়িতের সুপরিবাহী, তাদেরকে বলা হচ্ছে ধাতু, ঠিক আছে? তো ধাতু সম্পর্কে আমরা জানবো যে, আমরা যদি আমরা ইতিহাস একটু ঘেটে দেখি, ইতিহাস ব্যাপারে যদি আমরা একটু জানি, তা দেখতে পাবো যে ধাতুর নাম থেকে অনেকগুলো যুগের নাম এসেছিল। যেমন ধরো তাম্র যুগ, লৌহ যুগ, এরকম যে নামগুলো রয়েছে, লোহার বা ধাতুতের ব্যবহার এর উপর ভিত্তি করে এই নামগুলো বা সভ্যতার এই যুগের নামগুলো এসেছে। কি কি? যেমন একটা হচ্ছে তাম্র যুগ ব্যাপারে, অর্থাৎ যে যুগে তামার ব্যবহার শুরু হলো। 2 নম্বর হচ্ছে লৌহ যুগ ব্যাপারে, অর্থাৎ যেখানে লোহার ব্যবহার শুরু হয়েছে, বা যে যুগে লোহার ব্যবহার চরম পর্যায়ে ছিল। লোহার ব্যবহার অর্থাৎ প্রত্যেকটা ধাতুর ব্যবহার প্রত্যেকটা যুগে বা তার আবিষ্কার মানুষ জানতে পেরেছে, এবং তার সেখান থেকে তার আবিষ্কারগুলো এবং তার ব্যবহারগুলো করতে শিখেছে, করতে পেরেছে তারপর থেকে। আচ্ছা, তো আমরা যে বিষয়গুলো করব সেটা হচ্ছে এই ধাতুদের সম্পর্কে জ্ঞান অর্জন। অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকের একটি রিকোয়েস্ট থাকছে, ক্লাসগুলি অবশ্যই তোমরা শেয়ার করবে। ক্লাসগুলি প্রত্যেক বন্ধু বান্ধবদের মধ্যে ছড়াবে, যাতে প্রত্যেকেই লাভবান হয় এই ক্লাসগুলি দেখে। এটা আমার তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বা বলতে পারো একটা রিকোয়েস্ট হিসেবে আমার একটা আবদার থাকছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, এবার এই বিষয়ে জানার আগে আমরা একটু মোটিভেশন কথাগুলো শুনে নেওয়া যাক বা শুনে নিই। যেমন ধরো যে আমরা যে পড়াশোনা ক্লাস 10, 9, 8 যে ক্লাসে থাকো না কেন, পড়াশোনা বিষয়টা না একটু একটু কঠিন, একটু ধৈর্য ধরে করতে হয়। কারণ আমরা ফালতু ভিডিও দেখাতে আমরা টাইম কাটিয়ে দিই, এবং যেখানে আমাদের জীবনে কোনো কাজই লাগে না, এমন এমন কিছু ভিডিও রয়েছে আমরা যে ভিডিওগুলো দেখি, তাতে আমাদের জীবনে কোনো কাজেই লাগে না, এমন কিছু ভিডিও দেখে আমরা টাইম নষ্ট করি। প্রত্যেককে বলবো যে ভিডিও দেখো, দেখতে মানা নেই, ভিডিও দেখো, কিন্তু এমন ভিডিও দেখো যেটা তোমার কাজে লাগে, যেটা তোমার জ্ঞান অর্জন করে, জ্ঞান বৃদ্ধি করে, তোমাদের কিছু শিখতে পারো। তো এই ক্লাসগুলো বসে না পারো, এমনি চলতে চলতেই এই ক্লাসগুলো দেখে নিতে পারো, যে কোনো সময় যে কোনো টাইমে এই ক্লাসগুলো দেখে নিতে পারো। তোমাদের হচ্ছে অ্যাডভান্টেজ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ক্লাসগুলি তোমরা উপভোগ করতে পারো, যে কোনো অবস্থায় ক্লাসগুলি করতে পারো। যে এই ক্লাসগুলি বা এই ভিডিওগুলি দেখলে কি হয়, যে কোনো সময় তুমি দেখতে পাচ্ছ, যে কোনো সময় তোমার জ্ঞান বৃদ্ধি, যে কোনো সময় তুমি পরিবেশ সম্পর্কে আরো নতুন নতুন তথ্য জানতে পারবে। তো প্রত্যেককে বলবো আমি যে নতুন তথ্য জানার চেষ্টা করো, সে যেখান থেকেই হোক না কেন, আমার মারফতে, অন্য কোনো, যেখান থেকে হোক না কেন, তথ্য যেটা তোমার কাজে লাগবে, যেখান থেকে তুমি নিজে একটা কনফিডেন্স পাবে। এই যে নতুন নতুন কথা, নতুন নতুন জিনিস আমরা শিখবো কেন? তো শেখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা কনফিডেন্স আসে, পরিবেশে আমাদের টিকে থাকার জন্য একটা উপযোগী হয়ে দাঁড়ায়। উম, আহ, যদি আমরা এই জ্ঞান বৃদ্ধি হয় বা আমরা নতুন নতুন কিছু জিনিস জানি বা শিখি, তাহলে সেখান থেকে আমাদের কিন্তু পরিবেশে টিকে থাকা, পরিবেশে বজায় থাকা, পরিবেশে নিজের একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে সবার সঙ্গে মেশা, কথা বলা, এই সকল কিছু থেকে। ঠিক আছে? তো চলো আমরা বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি। তো এই ধাতুবিদ্যা থেকে আমাদের কি কি জানতে হবে? তো আমরা এই যুগের নামগুলো জানলাম, যেখানে ধাতুদের সম্পর্কে আলোচনা করা হয়েছিল, বা সেই ধাতুর ব্যবহার আহ দেখতে পাওয়া গেছিল যে জায়গা থেকে বা যে সভ্যতায়। তো প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই লোহার ব্যাপারে। অর্থাৎ আমাদের পরিবেশে মূল হচ্ছে 4 রকমের ধাতু। একটা হচ্ছে লোহা, যার সাংকেতিক নাম বা চিহ্ন হচ্ছে Fe, যাকে ফেরাস বলা হয়। একটি হচ্ছে তামা, যেটা মূল্যবান একটা এক প্রকারের ধাতু, যাকে কপার বলা হয়, যার চিহ্ন হচ্ছে Cu। নেক্সট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, যার নেক্সট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম।
অ্যালুমিনিয়াম, যার চিহ্ন রয়েছে অ্যালুমিনিয়ামের Al, এবং রয়েছে আমাদের কি জিঙ্ক, বা যেটাকে আমরা দস্তা বলে থাকি, যার চিহ্ন রয়েছে Zn। তাহলে লোহা, এর আরো এক নাম রয়েছে আয়রনও বলা হয় একে, লোহা বা আয়রনও বলা হয়, যার চিহ্ন রয়েছে Fe, যার আবার পুরো নাম হচ্ছে ফেরাস। ঠিক আছে। তামা, তামাকে আবার সাংকেতিক নামে বা চিহ্নে বলা হয়, বা কেমিক্যাল নেম আমরা বলতে পারি, তো কেমিক্যাল নেম হচ্ছে কপার। আর তারপরে অ্যালুমিনিয়ামের হচ্ছে অ্যালুমিনিয়াম, একই নাম রয়েছে। জিঙ্ক, দস্তা, এই হচ্ছে আলাদা নাম। তো প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে লোহা ব্যাপারে। দেখো, লোহার খুবই একটা সহজ একটা জিনিস, যে লোহার ব্যবহার, লোহা কোথায় কোথায় ব্যবহার করা হয়। লোহা কি জিনিস সেটা আমরা দেখলাম, এক প্রকারের ধাতু। তবে এই ধাতুদের ব্যবহার প্রচুর বহু কাল থেকে চলে আসছে, বহু বছর থেকে চলে আসছে। এই ধাতুর বা লোহার ব্যবহার সম্পর্কে জানতে গেলে আমাদের জানতে হবে লোহাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো, লোহাকে ভাগ করা হয়েছে তিন ভাগে। কি কি? এক হচ্ছে ঢালাই লোহা, লোহাকে ভাগ করা হয়েছে তিন ভাগে, যার একটা হচ্ছে রট আয়রন, কাস্ট আয়রন একটা, আয়রন মানে লোহা বলা হয়। দুই নম্বর হচ্ছে রট আয়রন, এবং তিন নম্বর হচ্ছে স্পাত, বা যাকে আমরা বলে থাকি স্টিল। এবার এই ধরনের যে লোহা, এই তিনটে লোহা কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়েও তৈরি করা হয়, এবং এদের প্রকারভেদ কার্বনের পরিমাণের ভিত্তিতেও কিন্তু দেখতে পাওয়া যায়। কিসের ভিত্তিতে? কার্বনের পরিমাণের ভিত্তিতেও কিন্তু এদের ব্যবহারগুলো দেখতে, বা এদের নামগুলো বা ব্যবহারগুলো দেখতে পাওয়া যায়। তবে এই যে লোহার এতগুলো প্রকারভেদ আমরা এখানে পেলাম, এখানে একাধিক পরিমাণের লোহা কিন্তু মিক্স করেও কিন্তু নতুন এক প্রকারের লোহা তৈরিও করা হয়। তবে এদের মধ্যে একটা মনে রাখবে জিনিস, যে কোন আয়রনে বা কোন লোহাতে কত পরিমাণ কার্বন পাওয়া যায়, কার্বনের ভিত্তিতে এদেরকে ভাগ করা হয়েছে। অর্থাৎ এদের যে প্রকারভেদ সেটা কিসের ভিত্তিতে? কার্বনের উপস্থিতির ভিত্তিতে। মনে রাখবে, অবশ্যই মনে রাখা জরুরি। কার্বনের উপস্থিতির ভিত্তিতে হচ্ছে এই লোহাকে ভাগ করা হয়েছে। কিসের ভিত্তিতে বললাম? কার্বনের ভিত্তিতে। ঠিক আছে। তা কার্বন, যেমন কাস্ট আয়রনে কার্বনের পরিমাণ হচ্ছে 2 থেকে 4% মতো। কাস্ট আয়রনে যে লোহার পরিমাণ হচ্ছে সেটা কি? 2 থেকে 4%-এর মতো। এবং রট আয়রনে হচ্ছে, রট আয়রনের যে লোহার ব্যবহার, রট আয়রনে যে কার্বন থাকে সে কার্বনের পরিমাণ হচ্ছে 1, অর্থাৎ 0.1 থেকে 0.15% পর্যন্ত। এবং 0 থেকে রট আয়রনের পরিমাণ হচ্ছে 1 থেকে 1.5, অর্থাৎ 15%। এবং ইস্পাতের 1.5 থেকে 1.5%-এর মতো কার্বনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই কার্বনের উপস্থিতির উপরে বা কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে লোহাকে তিন ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ করা হয়েছে? এক হলো কাস্ট আয়রন, এক হচ্ছে রট আয়রন, আর এক হচ্ছে ইস্পাত বা স্টিল। ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, কাস্ট আয়রনের আরেক নাম রয়েছে, অবশ্যই মনে রাখতে হবে। তো কাস্ট আয়রনের যে আরেক নাম, সেটাকে বলা হয়ে থাকে, কাস্ট আয়রনের যে আরেক নাম সেটাকে বলা হয়ে থাকে কি? পেটাই লোহা, ঢালাই লোহা। এবং রট আয়রনের আরেক নাম হচ্ছে পেটাই লোহা। এটাকে বলা হচ্ছে ঢালাই লোহা। ঠিক আছে। এটাকে বলা হয় পেটাই লোহা, বা পিটিয়ে তৈরি করা হয়ে থাকে, এরকম ভাবে আমরা মনে রাখতে পারি। আর লাস্ট হচ্ছে আমাদের ইস্পাত বা স্টিল। এবার এদের ব্যবহার মানে কি? এই এত রকমের যে লোহা, কোথায় কোথায় এই সমস্ত লোহাগুলোর ব্যবহার করা হয়, কোথায় কোথায় ব্যবহার করা হয়, সেই ব্যবহার কোন কোন যন্ত্রে, কোন কোন অংশে, কোন কোন জিনিসে এদের ব্যবহার করা হয়। তো প্রথম যে আমরা লোহার ব্যবহার করব সেটা হচ্ছে কাস্ট আয়রনের ব্যবহার। তাহলে কাস্ট আয়রনের ব্যবহার কোথায় করা হচ্ছে? তো কাস্ট আয়রনের যে ব্যবহার সেটা করা হয়ে থাকে মূলত, কাস্ট আয়রনের যে ব্যবহার সেটা করা হয়ে থাকে মূলত পাইপে। ঠিক আছে। আমি চেষ্টা করবো প্রত্যেকটা ছবি দিয়ে দেওয়ার। ঠিক আছে। এক সাইডে তোমাদের এই সবকিছুর ছবি অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে, চেষ্টা করবো ছবি দেওয়ার। ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে পাইপ তৈরিতে, লোহার যে পাইপ গুলো হয় সেই পাইপ তৈরিতে ব্যবহার করা থাকে কাস্ট আয়রনের। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে।
সবচেয়ে বেশি যে ব্যবহারটা হয় এই হিসাবে তোমার মনে রাখবে, সবচেয়ে বেশি যে লোহার ব্যবহার হয় সেটা হচ্ছে ইস্পাত বা স্টিলের। এই কি কি ব্যবহার, কোন কোন জায়গায় ব্যবহার করা হয় আমরা আসছি। তো পাইপের পর ম্যানহোল। ম্যানহোল কি জিনিস? ম্যানহোল হচ্ছে শহরাঞ্চলে যে মাটির তলায় যে জলের বড় বড় কি থাকে, একটা লাইন থাকে, যাতে বৃষ্টির জলগুলো সঙ্গে সঙ্গে মাটির তলায় চলে গিয়ে তারা একটা জায়গাতে বা আশেপাশে কোনো নদীতে গিয়ে পড়ে, সেটাকে ম্যানহোল বলা হয়ে থাকে। তো ম্যানহোলের যে ঢাকনা, ম্যানহোলের যে ঢাকনা, সেই ঢাকনা ব্যবহার করা হয় কাস্ট আয়রন। ম্যানহোলের ঢাকনা। তাছাড়া আমরা বলতে পারি রেলিং প্রস্তুতিতে। রেলিং কোনটাকে বলছে? তো রেলিং হচ্ছে দেখবে সিঁড়ি, লোহার সাইডে সাইডে সিঁড়ি ওঠার জন্য কি হয় যে সিঁড়ি ওঠার সময় তো একদিকে ধরে লোহার একটা গঠন থাকে, ঠিক আছে? যেগুলো আগে তাহলে তাহলে কাস্ট আয়রন বা ঢালাই লোহা যেটি কার্বনের ভিত্তিতে ভাগ করা হয়েছিল আমরা দেখলাম একটু আগেই, যেখানে তার ব্যবহারগুলো পড়ছিলাম কোথায় কোথায় এই কাস্ট আয়রন বা ঢালাই লোহার ব্যবহার করা হয়। যেমন পাইপ, ম্যানহোলে ঢাকনা, রেলিং, কড়াই, ইস্ত্রি, এই সকল জায়গাতে এই কাস্ট আয়রন বা যেটাকে ঢালাই লোহা বলা হয় তার ব্যবহার করা হয়ে থাকে। এবার যে ব্যবহারটা করা হয় সেটা হচ্ছে কোন আয়রন হবে, সেটা হচ্ছে রড আয়রন। রড আয়রনের ব্যবহার কোন কোন জায়গায় করা হয়? রড আয়রনের ব্যবহার দু তিন জায়গাতেই করা হয়, আহ বেশি ব্যবহার এর নেই। প্রথম হচ্ছে ব্যবহার এই রড আয়রন, ঠিক আছে, বা যেটাকে পেটাই লোহা বলে বা পেটাই লোহা লোহা বলা হয়। তো এই রড আয়রনের যে ব্যবহার সেটা হচ্ছে তড়িৎ চুম্বকের মজ্জা তৈরিতে, পেরেক মানে যে কাঁটা হয় যেটা দেওয়ালে আমরা কাঁটা ঠুকি, সেই কাঁটা তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এই রড আয়রনের। তার সঙ্গে সঙ্গে নাট বল্টু গুলো, অর্থাৎ যেটা আমরা ওই প্যাচ দিয়ে বা যে কোনো জায়গায় যে কোনো কিছু জোড়া লাগাতে লোহা বা কিছু, সেখানে নাট বল্টুর ব্যবহার করে থাকে। অর্থাৎ আমরা যে ব্যবহারগুলো পেলাম সেটা হচ্ছে পেরেক তৈরি করতে ব্যবহার করা হয়, নাট বল্টু তৈরি করতে ব্যবহার করা হয়, নাট বল্টু যেটাকে আমরা বলে থাকি, তড়িৎ চুম্বকের মজ্জা তৈরি করতে ব্যবহার করা হয়, তড়িৎ চুম্বকের মজ্জা তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে, এবং শেকল, তার এবং নোয়ার, অর্থাৎ শেকল বলতে ওই ঘর লাগানোর জন্য এক প্রকারের কড়া ব্যবহার করা হয়ে থাকে যেটাকে শেকল বলে, শেকল ব্যবহার করা হয়। তাছাড়া এই লোহার বা রড আয়রন যেটা, সেটা দিয়ে তার ব্যবহার করা হয়, এবং সেই তার কিন্তু তড়িৎবাহী তার নয় বা কারেন্টের যে তার হয় সেটা কিন্তু এখানে নয়। এই তার হচ্ছে যেমন ধরো যে ঘর বাড়ি তৈরি করার জন্য বা ছাদের যে ঢালাইয়ের সময় দেখবে লোহা দিয়ে অনেকগুলো একটা গঠন তৈরি করে, যেটাকে আমরা একটা গঠন বলতে পারি, সেখানে তারের ব্যবহার করা হয়ে থাকবে যেগুলো লোহাগুলোকে বাঁধার জন্য, লোহা গুলোকে বাঁধার জন্য যে তারের ব্যবহার করা হয় সেটা হচ্ছে রড আয়রন, ঠিক আছে? এবং এই ব্যবহার, কয়েকটা ব্যবহার আমাদের করতে হবে রড আয়রন থেকে, কাস্ট আয়রন থেকে। আমাদের 3 নম্বর যে আয়রন হচ্ছে সেটাকে বলা হয় ইস্পাত বা স্টিল। এর ব্যবহার সবচেয়ে বেশি রয়েছে, ইস্পাত বা স্টিল এর ব্যবহার সবচেয়ে বেশি রয়েছে। অর্থাৎ বড় বড় যে ব্রিজ গুলো হয়ে থাকে, যেমন হাওড়া ব্রিজের নাম শুনে থাকে, হাওড়া ব্রিজে যে পুরোটাই লোহা দিয়ে তৈরি, এই লোহার যে ব্যবহার, যে যে প্রকার লোহা দিয়ে তৈরি করা হয়েছে সেটা হলো এই ইস্পাত বা স্টিল ধরনের, ঠিক আছে? তাহলে এই ছাড়াও আরো বড় বড় যে যন্ত্রপাতি রয়েছে সেখানেও এই স্টিল বা ইস্পাতের ব্যবহার দেখা যায়। যেমন হচ্ছে প্রথমত রেলের বগি, রেল ইঞ্জিন, রেলের বগি যেখানে আমরা উঠি, রেলের ভিতরে যে কামরাগুলো হয় সেগুলোকে এক একটা বগি বলা হয়ে থাকে। তো রেলের এই যে বগি রয়েছে সেই বগিতে এর ব্যবহার, অর্থাৎ এই যে পুরো যে লোহা দিয়ে তৈরি হয় রেলের বগি, রেলের চাকা, রেল লাইন, ঠিক আছে, এই জায়গাতে ব্যবহার করা হয়ে থাকে কিসের, এই ইস্পাত বা স্টিলের ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান রয়েছে, সেখানে ব্যবহার করা হয় যুদ্ধ জাহাজ, জলপথে যারা যুদ্ধ করে এক দেশ এবং আরেক দেশের সঙ্গে, জলপথে যেখান থেকে বিমান ওঠে নামে, যুদ্ধ বিমানগুলো ওঠে নামে তার ব্যবস্থাও রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে কি যুদ্ধ জাহাজ। তাহলে আমরা কয়েকটা এখানে আমাদের যে ব্যবহারগুলো সেটা করতে হবে, সেটা হচ্ছে আমরা কি পেলাম, এক নম্বর পেলাম রেলের যে বগি রয়েছে সেখানে ব্যবহার করা হয়, রেলের বগি তৈরি করতে ব্যবহার করা হয়, ইঞ্জিন তৈরি করতে ব্যবহার করা হয়,
ঠিক আছে, রেলের বগি, রেলের ইঞ্জিন, তাছাড়া এই বিভিন্ন প্রকারের যুদ্ধ জাহাজ তৈরি করতে ব্যবহার করা হয়, যুদ্ধ বিমান তৈরি করতে ব্যবহার করা হয়, যুদ্ধ বিমান তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া বলতে পারি আমরা বন্দুক তৈরিতে এর ব্যবহার রয়েছে, বা আমরা বলতে পারি মেশিন গান তৈরি করতে, মেশিন গান তৈরি করতে ব্যবহার করা হয়। এগুলো তো ভালো করে বুঝতে পারবে তোমরা, অনেকেই পাবজি ফ্রি ফায়ার এতে ব্যস্ত থাকো। তো এই যুদ্ধ বিমান, বন্দুক, মেশিন গান, বন্দুক দেখতে পাবে যেখানে ওই 30টা 40টা করে গুলি একসঙ্গে চলে। তাছাড়া পিস্তল যেটা আমরা বলতে পারি, 8-10টা করে গুলি চলে। আর মেশিন গান তো অনেক প্রকারের, অনেকটা সংখ্যায় একসাথে গুলি চলে, 50, 100, 1000, 2000 একসাথে গুলি চলতে পারে। যেমন কেজিএফ এর রকি ভাই যে মেশিন গান নিয়ে একটা সিন আছে, সেখানে মেশিন গানের ব্যবহার করা হয়েছে। তাছাড়া ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র কি? তো ক্ষেপণাস্ত্র হচ্ছে যে মিসাইল গুলো রয়েছে, এক দেশ থেকে আরেক দেশে যুদ্ধ করার সময় ওই বিশাল বড় একটা মিসাইল এক দেশ থেকে আরো দেশ পাঠাতে হবে যুদ্ধের জন্য, যুদ্ধের সময় ক্ষয়ক্ষতির জন্য, সেই মিসাইল গুলো ছাড়ার জন্য এক প্রকারের মেশিন ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্র। তাছাড়া আমরা বলতে পারি ট্যাঙ্কার গুলো ব্যবহার করা হয়, যে গাড়ির ট্যাঙ্কার গুলো রয়েছে, ট্যাঙ্কার ব্যবহার করা হয়ে থাকে। ট্যাঙ্কারের পাশাপাশি ব্যবহার করা হয়ে থাকে সাজোয়া গাড়ি, যেটাকে ট্যাঙ্ক বলা হয়, অর্থাৎ যেখানে ছোট ছোট যে বোমা টাইপের, ছোট ছোট বোমা টাইপের যে বারবার বারবার যুদ্ধের সময় ছাড়া হয়, সেটাকে বলা হচ্ছে সাজোয়া গাড়ি। ঠিক আছে, সাজোয়া গাড়ি। আমি চেষ্টা করবো প্রত্যেকটা ছবিগুলো দিয়ে দেওয়ার, এখানে ইস্পাতের ব্যবহারে যতগুলো আমাদের ব্যবহারের নাম পেলাম, আমি চেষ্টা করবো প্রত্যেকটা নাম বা প্রত্যেকটা ছবি দিয়ে দেওয়ার, প্রত্যেকে দেখে নিতে পারবে। এই প্রত্যেকে দেখে অবশ্যই তোমরা আরো জিনিসটাকে সহজ মনে হবে। তাছাড়া এখানে আরো ব্যবহার করা হয়, দেখবেন ছুরি, কাঁচি, ব্লেড তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এই ইস্পাত বা স্টিলের। তাছাড়া যে অস্ত্রোপচার অর্থাৎ অপারেশন থিয়েটারে যে যন্ত্রপাতি গুলো ব্যবহার করা হয়, এটা অপারেশন থিয়েটার বা অস্ত্রোপচার বলা হয়ে থাকে, বাংলায় যে অস্ত্রোপচার বলা হয়। ঠিক আছে, তো অস্ত্রোপচারে ব্যবহার করা হয়ে থাকে, কিসের ব্যবহার করা হয়ে থাকে? অস্ত্রোপচার বা অপারেশন থিয়েটারে, যে কোনো একটা অপারেশন করার জন্য পেটে পাথর টাথর হয়েছে, পেট কেটে কুটে, বা আহ, সন্তান প্রসবের সময় যে সিজার করা হয়ে থাকে, তার জন্য যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়, ছোট ছোট ধারালো ধারালো যে অস্ত্র রয়েছে, সেই অস্ত্র ব্যবহারের অস্ত্রগুলো সেটাকে এক কথায় বলা হয়ে থাকে অস্ত্রোপচারের যন্ত্রপাতি। তো অস্ত্রোপচার যন্ত্রপাতি ব্যবহার করা তৈরি করতে ব্যবহার করা হয় এই রড, ইস্পাত বা স্টিলের। তাছাড়া আমরা বলতে পারি যে হাতা খুন্তি, বড় বড় যে হাতা খুন্তি কড়াই, এখানে সেই ইস্পাতের বা স্টিলের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের লোহার ব্যাপারে, লোহার ব্যাপারে আমরা জানলাম লোহার কোথায় কোথায় ব্যবহার করা হয়। তবে এই ব্যবহার গুলো থেকে তো অনেক সময় প্রশ্ন দেয় যে কোনটা কোন ধরনের কি থেকে কোন লোহা তৈরি করা হয় বা ব্যবহার করা হয়ে থাকে। যেমন বলে দিল যুদ্ধ বিমান তৈরি করতে কোন লোহার, কোন প্রকার লোহার ব্যবহার করা হয়, বন্দুক মেশিন গান তৈরিতে কোন লোহার ব্যবহার করা হয়, এরকম করে প্রশ্ন দেয়। তো এরপরে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে তামা ব্যাপারে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তামা, বা যেটাকে রসায়নের ভাষায় কপার বলা হয়ে থাকে, যার সাংকেতিক চিহ্ন হচ্ছে Cu। ঠিক আছে, এই Cu দিয়ে প্রকাশ করা হয় তামাকে। দেখো তামার ব্যবহার, তামা কি? তামা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে সুপরিবাহী হিসেবে কাজ করে, অর্থাৎ তড়িৎ পরিবাহী তৈরি করতে এই তামার ব্যবহার রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে। তো তামার ব্যবহারের প্রথম যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে, তামার ব্যবহারের প্রথম যেটা আমাদের পড়তে হবে হচ্ছে তড়িৎ পরিবাহী হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ পরিবাহী, তড়িৎ পরিবাহী হিসেবে, তড়িৎ পরিবাহী হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ পরিবাহী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, কিসের ব্যবহার করা হয়ে থাকে? তড়িৎ পরিবাহী হিসেবে এই তামার ব্যবহার বা কপারের ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া টেলিফোনের তার রয়েছে, বা এমনি ওয়ারিং এর যে তারগুলো হয় ঘরের বাড়িতে, ওখানে এই কথাটা বললেই হবে, পরিবাহী তার হিসেবে ঘরের যে আমাদের যত রকমের যন্ত্রপাতি রয়েছে, ফ্যান, লাইট, যত রকমের যা রয়েছে, সেখানে কিন্তু তামার তারই ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো তামার তারের ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া আমরা বলতে পারি
তাছাড়া আমরা বলতে পারি যে বিভিন্ন রকম যে মোটর হয়, ট্রান্সফরমার হয়, কিংবা ডাইনামো হয়, বা ওই যে চুম্বকের বাইরে যে কুণ্ডলী হয়, বা দেখবে ফ্যান এর ভিতরে যে কয়েল থাকে, সেই কয়েলটাও কিন্তু তামা দিয়ে তৈরি করা হয়। তো সেখানে তামার ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন জায়গাতে। কি কি পেলাম? মোটর পেলাম, ডাইনামো পেলাম, আর কি পেলাম? আর আমরা বলতে পারি যে গাড়ির আহ, আর আমরা বলতে পারি যে অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রে, যেমন ফ্যানের কয়েল বললাম, সেখানে ব্যবহার করা হয়ে থাকে, সেখানে ব্যবহার করা হয় এই তামার ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া আরো কিছু কথা রয়েছে, তাহলে আমরা কি কি পেলাম এখানে? তড়িৎ পরিবাহী হিসেবে এর সঙ্গে আমরা বলতে পারি মোটর তৈরিতে ব্যবহার করা হয় তামা, ডায়নামো তৈরিতে ব্যবহার করা হয়, ডায়নামো তৈরিতে ব্যবহার করা হয় বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে তামার ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেল কথা? এছাড়া আমরা আরো বলতে পারি যে তড়িৎ কোষ গুলো রয়েছে, ঠিক আছে? তড়িৎ কোষ বা ব্যাটারি, যেগুলো আমরা ব্যাটারি বলে থাকি অ্যাকচুয়ালি, যে তড়িৎ কোষ বা ব্যাটারিতে যে তড়িৎ তার হিসেবে ব্যবহার করা হয়, তড়িৎ তার ব্যবহার করা হয়ে থাকে এই তামার। তো আমরা 2 নম্বরে বলতে পারি তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়, তড়িৎদ্বার, তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় তামার। তো তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তামার। তাছাড়া তড়িৎ লেপনের সময়, কিংবা যে রান্নার বাসনপত্র আছে, এখানে তামার যে প্রলেপ থাকে, সেটা প্রলেপ দেওয়া হয় বিভিন্ন রকম বাসনপত্রে, বা সিদ্ধ করার জন্য বড় বড় যন্ত্রে বিভিন্ন উপাদান সিদ্ধ করার জন্য বয়লার রয়েছে, সেই বয়লার তৈরি করতে ব্যবহার করা হয়। তাছাড়া ক্যালোরি মিটার যে এক প্রকারের যন্ত্র রয়েছে, ক্যালোরি মিটার, যেখানে তাপ আহ মাপা হয়, তাপ মাপার যে যন্ত্র রয়েছে, ঠিক আছে, সেটা ক্যালোরি মিটার বলে। তো ক্যালোরি মিটার তৈরি করতেও ব্যবহার করা হয়। ক্যালোরি মিটার ক্যালোরি মিটার তৈরিতে ক্যালোরি মিটার তৈরিতেও এই তামার ব্যবহার করা হয়ে থাকে। কার ব্যবহার করা হয়ে থাকে? তামার ব্যবহার। এগুলো কিন্তু আসে এক একটা করে জিজ্ঞেস করে, কিন্তু ব্যবহারগুলো আলাদা করে তোমাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তাছাড়া এক এক মার্কেটে কিন্তু জিজ্ঞেস করে যে কোন উপাদান, কোনটা জিনিস তৈরি করতে কি ব্যবহার করা হয়ে থাকে, সেইভাবেও কিন্তু প্রশ্ন অনেক সময় দেয়, ঠিক আছে? তো তামার এই ব্যবহারে আমরা যে জিনিসগুলো পেলাম সেটা হচ্ছে এখানে। তাছাড়া যে মূর্তি তৈরি করা হয়, মুদ্রা তৈরি করা হয়, মুদ্রা বলতে যে পয়সাগুলো রয়েছে আগের সময়, সেটা তামা দিয়ে তৈরি করা হতো। কিংবা অক্ষর ছাঁচ, বিভিন্ন রকম জায়গাতে এই তামার ব্যবহার রয়েছে। তো এই মেন কথা হচ্ছে এই কটা জিনিস, ঠিক আছে? এই কটা জিনিস তামা থেকে পড়লেই হবে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সম্পর্কে। এটা অ্যালুমিনিয়ামের চিহ্ন কি? অ্যালুমিনিয়ামের চিহ্ন হচ্ছে এল, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের চিহ্ন হচ্ছে এল। অ্যালুমিনিয়ামের চিহ্ন কি? অ্যালুমিনিয়ামের চিহ্ন হচ্ছে এল। অ্যালুমিনিয়াম এল। নেক্সট, অ্যালুমিনিয়াম ব্যাপারে কি বলা হচ্ছে? অ্যালুমিনিয়াম যে ধাতুটা, সেটা তার যে রং, সেটা হচ্ছে একটু রূপোলি টাইপের, ঠিক আছে? রূপোলি টাইপের। তার জন্য এটা প্রচুর হালকা হয়, একটা ধাতু, ঠিক আছে? ধাতু এবং শক্ত এবং বেশ হালকা হয়। লোহা তামা থেকে এরা বেশ হালকা হয়। আর এই হালকা হওয়ার জন্য এর ব্যবহার কিন্তু আর একটু বেশি, বা একটু বড় বড় আরো একটু জায়গাতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরো, বিমান তৈরিতে ব্যবহার করা হয়। কি তৈরিতে? বিমান তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। যে এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য যে উড়োজাহাজ রয়েছে, এরোপ্লেন রয়েছে, সেই এরোপ্লেন তৈরিতেও এই অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়। বা বিমান আমরা বলতে পারি, হালকা ধাতু বলে বিমান। ও মোটর গাড়ি বা যেটা তেল পুড়ে চলে, সেখানে যে কাঠামো রয়েছে সেটা কিন্তু এই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। তাছাড়া বিভিন্ন রকম যে বাক্স রয়েছে, দরজা, জানালা, এরকম জায়গাতেও কিন্তু এই অ্যালুমিনিয়ামের ফ্রেম তৈরি করা হয়ে থাকে। বিভিন্ন জায়গাতে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। ফ্রেম বলতে কি, বাইরে বাইরে যে গঠনটা থাকে সেটাকে বলা হচ্ছে ফ্রেম। তো তার বিভিন্ন নাম রয়েছে। তাছাড়া তাপের সুপরিবাহী, যেহেতু তামার মতোই এটাও তাপের সুপরিবাহী, অর্থাৎ ধাতু সবটাই তাপের সুপরিবাহী। তবে এই অ্যালুমিনিয়াম লোহা এবং তামা এর মতে লোহা থেকে অনেকটা হালকা হয়, তামার সমতুল্য আমরা বলতে পারি প্রায়। এবং এর কি তড়িৎ পরিবাহীরা এই তামা থেকে একটু বেশি, তড়িৎ যে পরিবহন ক্ষমতা সেটা হচ্ছে তামা থেকে আরো বেশি রয়েছে। তো বেশি হওয়ার কারণে
এই অ্যালুমিনিয়ামের ব্যবহার যেখানে প্রচন্ড পরিমাণে যে ভোল্টেজ যুক্ত যে কারেন্ট রয়েছে বা বেশি মাত্রায় তড়িতের প্রবাহ যেখানে করতে হবে সেই জায়গাতে কিন্তু এই অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অ্যালুমিনিয়ামের ব্যবহার কোথায় করা হচ্ছে? অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয় তড়িৎবাহী তার হিসাবে। কি হিসাবে? তড়িৎবাহী তড়িৎবাহী তার হিসেবেও। এবং এই অ্যালুমিনিয়ামের যে তার, সেটা বড় বড় বাইরের যে পোল গুলো রয়েছে সেখানে ঘরের ভিতরে তারে কিন্তু এটা দেখতে পাবে না। ঘরের ভিতরে বা গৃহস্থালিতে যে তারগুলো রয়েছে তাতে কিন্তু এর ব্যবহার নেই। তাহলে এর ব্যবহারটা কখন করা, কোথায় করা হচ্ছে? কোন প্রকার ধারে? এই বড় বড় যে পোল গুলো রয়েছে রাস্তার ধারে, কিংবা দেখবে আরো উঁচু উঁচু বড় যে পোল গুলো রয়েছে 8 তলা 10 তলা বিল্ডিং এর সমান লম্বা উঁচু উঁচু লম্বা লম্বা যে পোল, সেখানে কিন্তু এর ব্যবহারটা দেখতে পাবে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের তারের ব্যবহার কিন্তু তোমরা দেখতে পাবে। তাছাড়া বিভিন্ন রকম বাসনপত্রের ব্যবহার করা হয়। এখন বাড়িতে যে বাসনপত্র রয়েছে তা বেশ হালকা হালকা বেশ বাসনপত্র, আম, আম, আকার বড় কিন্তু তার সাইজ বড় হওয়ার পরেও কিন্তু ভারী সেরকম নয়, বেশ হালকা হালকা। তো এই হালকা যে জিনিসপত্র বাসনপত্র সেটা তৈরি করতেও এই অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া যে বিভিন্ন প্রকার যে প্যাকিং ফয়েল থাকে, অর্থাৎ বিভিন্ন প্রকার যন্ত্রপাতি, মানে অনেক কিছু তৈরি করার সময় কিন্তু অ্যালুমিনিয়ামের যে একটা পাতলা একটা আস্তরণ ব্যবহার করা হয়। ফটোগ্রাফিক ফিল্ম, ওষুধ, চকলেট বা মিষ্টির যে মোড়ক হিসেবে মানে মুড়ে দেওয়ার জন্য অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া থার্মিট পদ্ধতিতে রেল লাইনের ভাঙা অংশ জোড়া দিতে অ্যালুমিনিয়াম পাউডার ব্যবহার করা হয়। থার্মিট পদ্ধতি অ্যাকচুয়ালি যে দেবে লোহাতে জোরে আগুন তাপ দিয়ে বা আগুন দিয়ে দেবে জোড়া লাগানো হয় দুটো লোহাকে। তো এইটাকে আমরা গ্রামের ভাষায় বলে থাকি ঝাল করা। ঠিক আছে? তো এই যেটাকে থার্মিট পদ্ধতি বলে। তো ঝাল করার সময় এই থার্মিট পদ্ধতি যে কাজে লাগে সেটা সেখানে দুটো ধাতুর মধ্যে বা দুটো আহ, ধাতব অংশের মধ্যে জোড়া লাগানোর জন্য অ্যালুমিনিয়ামের পাউডার, অ্যালুমিনিয়াম উপাদানটির ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই কোথায় কোথায় কি কি ব্যবহার করা হচ্ছে, কি কি রয়েছে, তো এছাড়া অনেক রকম আরো ব্যবহার রয়েছে আমাদের এরপরে। তো আমাদের এই কটা জিনিস ভালো করে জেনে নিতে হবে যে অ্যালুমিনিয়াম ব্যবহার কোথায় কোথায় করা হচ্ছে। নেক্সট যে রয়েছে আমাদের 4 নম্বর, সেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা ব্যাপারে। জিঙ্ক বা দস্তা এর ব্যবহারও আমরা দেখতে পাবো। দস্তা বা জিঙ্ক, যেটাকে জেড এন দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? জেড এন। এটা হচ্ছে তার চিহ্ন, এটা সংকেত কিন্তু না। ঠিক আছে? জিঙ্ক এখন হচ্ছে মৌলিক হিসেবে, মৌল এক প্রকারের। এগুলো সবকটা মৌল আকারে আলোচনা করা হয়েছে, যৌগ আকারে নয়। মৌল একা থাকবে, মৌল একা থাকবে, তখন সেটাকে মৌল একা থাকলে মৌল, কারোর সঙ্গে বিক্রিয়া করলে সেটা হয়ে গেল যৌগ। কারোর সঙ্গে বিক্রিয়া করলে সেটা হয়ে যাবে কি? যৌগ। আর যদি একা থাকে তখন সেটাকে বলা হবে মৌল। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, দস্তা বা যে লোহা, সেগুলো হচ্ছে এখন মৌল আকারে। ঠিক আছে? দস্তার বা জিঙ্কের ব্যবহার কোথায় কোথায় করা হচ্ছে? জিঙ্কের ব্যবহার মূলত করা হয়ে থাকে যে ব্যাটারি যেগুলো হয়, তড়িৎ কোষ যেগুলোকে বলে, বা নির্জল কোষ, হ্যাঁ, সেই জায়গাতে কিন্তু দস্তার ব্যবহার করা হয়ে থাকে। কোথায় কোথায় করা হচ্ছে? এই দস্তার ব্যবহার করা হচ্ছে নির্জল কোষ বা যেগুলোকে আমরা ব্যাটারি বলে থাকি। ব্যাটারিতে ব্যাটারিতে এই জিঙ্ক বা দস্তার ব্যবহার করা হয়। কিসে? ব্যাটারিতে বা তড়িৎ কোষ যেটাকে আমরা বলতে পারি, বা নির্জল ব্যাটারি বলতে পারি। নির্জল ব্যাটারি কোনগুলো? যে আমাদের জল থাকে না, যেমন ধরো পেন্সিল ব্যাটারি গুলো হয় না, তাতে কোনো জল নেই। কিন্তু আবার দেখবে বা জল বা তরল উপাদান নেই। আবার দেখবে যে মোটর বাইক বা বাইকের যে ব্যাটারি গুলো হয় তাতে কিন্তু জল বাইরে থেকে দেখা যায়। জল এদিক ওদিক জলের মতো বা তরল অংশটা বাইরে থেকে ভালো করে বুঝতে পারা যায়। কিন্তু ওই পেন্সিল ব্যাটারি গুলো হয় বা ঘড়ি, দেওয়াল ঘড়ির যে ব্যাটারি গুলো হয় তাতে কিন্তু এই তাহলে জিঙ্ক বা দস্তার ব্যবহার কোথায় কোথায় করা হচ্ছে আমরা দেখলাম। জিঙ্ক বা দস্তার ব্যবহার করা হচ্ছে নির্জল কোষ বা তড়িৎ কোষ, সেই জায়গাতে এই জিঙ্ক বা দস্তার ব্যবহার করা হয়। তাছাড়া আমরা বলতে পারি আর কোন কোন জায়গাতে এর ব্যবহার করা হচ্ছে। তাছাড়া আমরা বলতে পারি যে লোহার জিনিসের উপর আস্তরণ দেওয়া হয়। লোহার জিনিসের উপর যে একটা, ধরো লোহা রয়েছে এবং সেই লোহা খোলা জায়গায় থাকলে বা খোলা বাতাসে থাকলে সহজে একটু মরচে পড়ে যায়। আর মরচে পড়ে গেলে সেই লোহা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য লোহার উপরে এই জিঙ্কের একটা প্রলেপ বা একটা আস্তরণ দেওয়া হয়। যেমন আমাদের গায়ের উপরে চামড়া রয়েছে, এই চামড়া কি করছে? একটা আস্তরণ হিসেবে কাজ করছে, বাইরে থেকে যাতে কোনো কিছু ভেতরে প্রবেশ করতে না পারে, ইনফেকশন না হয়। তো লোহার ক্ষেত্রে ঠিক সেরকমই
যে বাইরে থেকে যাতে লোহা জল বাতাসের কারণে মরচে না পড়ে, তার জন্য বাইরে থেকে একটা আস্তরণ তৈরি করা হয়, আস্তরণ দেওয়া হয়। আস্তরণ দেওয়ার জন্য এই জিঙ্কের ব্যবহার করা হয়। কিসের আস্তরণ দেওয়ার জন্য? জিঙ্কের লোহার উপরে, লোহার উপর আস্তরণ হিসাবে কিসের ব্যবহার করা হচ্ছে? কি লোহার ওপর জিঙ্ক আস্তরণ হিসেবে জিঙ্কের বা দস্তার ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া আমরা বলতে পারি যে ধাতব সোনা রূপ নিষ্কাশন, যে সোনা রয়েছে, সোনা আমরা থেকে গোল্ড যেটাকে বলা হয়, তো এই সোনা নিষ্কাশন অর্থাৎ সোনা বের করার জন্য, আর তার সঙ্গে সঙ্গে রূপ নিষ্কাশন বা রূপ বা সিলভার কে বের করার জন্য, নিষ্কাশন মানে হচ্ছে বের করার জন্য এই জিঙ্কের ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমরা পড়বো পরবর্তীকালে। এবং পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতিতে বা বিজারক রূপে ব্যবহার করা হয়ে থাকে। কি বলছে তাহলে? এরপরে যেটা আমাদের 3 নম্বর পড়তে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে জিঙ্কের ব্যবহার কোথায় করা হচ্ছে? জিঙ্কের ব্যবহার করা হচ্ছে কি হিসাবে? জিঙ্কের ব্যবহার করা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের প্রস্তুতিতে। হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতেও, হাইড্রোজেন অর্থাৎ H2 গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। কিসের? H2 গ্যাস ব্যবহার করা হয়ে থাকে এই প্রস্তুতি করতে বা প্রস্তুত করতে ব্যবহার করা হয়ে থাকে জিঙ্ক বা দস্তার, এবং সেটা বিজারক রূপে কাজ করে। এবং কি হিসেবে কাজ করে? বিজারক রূপে। কি হিসেবে? বিজারক রূপে কাজ করে। নেক্সট আমাদের বলছে এক প্রকারের সাদা জিঙ্ক এর ব্যবহার করা হয় এক প্রকারের সাদা রং প্রস্তুত করতে, যেটাকে বলা হয় জিঙ্ক হোয়াইট। কি বলা হয় তাকে? যেটাকে বলা হয় জিঙ্ক হোয়াইট। জিঙ্ক হোয়াইট বলে, জিঙ্ক হোয়াইট বলে একটি সাদা রং প্রস্তুতিতে এই জিঙ্কের ব্যবহার করা হয়। সে সাদা রংটা কিসের? সাদা রংটা তৈরি হচ্ছে জিঙ্ক দ্বারা। তো জিঙ্কের কাজে লাগিয়ে, জিঙ্ক কাজে লাগিয়ে একটা সাদা রং প্রস্তুত করা হয়, সাদা রং প্রস্তুত করা হয়, যেটাকে বলা হয় জিঙ্ক হোয়াইট। তাছাড়া আমরা বলতে পারি ছাপার যে কালি বা ব্লক তৈরি করতে জিঙ্কের ব্যবহার করা। ছাপার ব্লক তৈরি করতে, ছাপার ব্লক তৈরি করতে, ছাপার ব্লক তৈরি করতে এই দস্তা বা জিঙ্কের ব্যবহার করা হয়ে থাকে। তো এই হচ্ছে তোমাদের ধাতুবিদ্যা সম্পর্কে। ধাতুবিদ্যায় প্রথম যে পার্টে আমরা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন রকম ধাতু, যার মধ্যে 4টি হচ্ছে প্রধান ধাতু, যার একটা হচ্ছে লোহা, একটা অ্যালুমিনিয়াম, একটা তামা, আর একটা হচ্ছে দস্তা। এবং প্রত্যেকটার ব্যবহার মোটামুটি করে আমরা দেখলাম যে কোথায় কোন কোন জিনিসের, কোন কোন জায়গাতে কোন কোন জিনিসের ব্যবহার করা হচ্ছে। যেমন রড আয়রন আর লোহার মধ্যে যেমন প্রকারভেদ পেলাম, তামা তার ব্যবহার দেখলাম, অ্যালুমিনিয়ামের ব্যবহার আমরা পড়লাম, দস্তার ব্যবহার আমরা পড়লাম। দেখো ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসগুলো পরপর এবার থেকে তোমাদের জন্য ক্লাসগুলো আসবে। এবং তোমাদেরকে একটা মাত্র রিকোয়েস্ট করবো যে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে, প্রত্যেকের বন্ধু বান্ধবদের মাঝে এই ক্লাসগুলি ছড়াবে। প্রত্যেকের কাছে আমার এই একটা গভীর আবেদন। এবং আমি আশা রাখছি তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখবে এবং প্রত্যেক বন্ধু বান্ধবীদের দেখতে সাহায্য করবে। ঠিক আছে? তো আজকের এই ক্লাসটি এখানে শেষ। এরপরে আমরা ধাতুবিদ্যার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। যে দ্বিতীয় পার্ট আনবো তাতে তোমাদের অবশ্যই সহযোগিতা লাগবে ধাতু সংকর বা সংকর ধাতু ব্যাপারে। তো চলো আজকের মতো এখানে শেষ করি, এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে।